নমস্কার, আমি শুভম আর আপনারা দেখছেন গ্রিন টেক গাইড। আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, কিন্তু এই ভিডিওর প্রসঙ্গ কোনো গাছের পরিচর্যা নয়, গাছে কি করে ফুল ফল আনবেন তাও নয়। আজকের ভিডিওর প্রসঙ্গ অ্যাকচুয়ালি একটা কনফিউশন দূর করা। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো পটাশ। আমরা সকলেই জানি পটাশ আমাদের গাছের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি উপাদান। অবভিয়াসলি আমরা জানি এটা প্রাইমারি বা মুখ্য খাদ্যের মধ্যে পড়ে না। প্রাইমারি নিউট্রিয়েন্টস এনপিকে এর একটি উপাদান হচ্ছে পটাশিয়াম, এবং পটাশিয়ামের গুরুত্ব কতটা গাছের জন্য আমরা প্রত্যেকেই কম বেশি জানি। আমি আমার প্রথম ভিডিওতে, অর্থাৎ এই চ্যানেল যখন শুরু করি তার প্রথম ভিডিওতেই আমি যে ভিডিওটা দিয়েছিলাম, মানে আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলের, সেটা ছিল গাছের সমস্ত রকম নিউট্রিয়েন্টস নিয়ে তার বিস্তারিত আলোচনা করা, কোন নিউট্রিয়েন্টস কি কাজে লাগে সেটা আপনাদের সকলকে সেই জ্ঞানটা দেওয়া। তো সেই ভিডিওটা কেউ যদি মিস করে গিয়ে থাকেন, না দেখে থাকেন, আমি আই বাটনে আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া থাকবে সেই ভিডিওর। আমি একবার অনুরোধ করব সবাই একটু সময় নিয়ে, ভিডিওটা একটু বড়, 28 মিনিটের মতো হয়তো ভিডিওটা, আমি বলবো একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে এই জিনিসটা, ওই ভিডিওটা আপনারা দেখে নিন। আমার মনে হয় প্রত্যেকের একটা সম্যক ধারণা হয়ে যাবে গাছের নিউট্রিয়েন্ট সম্পর্কে এবং কোন নিউট্রিয়েন্ট কি কাজে লাগে। ঠিক আছে, এবার চলে আসি আসল প্রসঙ্গ। কনফিউশনটা কি? কনফিউশন হচ্ছে আমার প্রচুর বাগানি বন্ধু এবং চ্যানেলের প্রচুর সাবস্ক্রাইবার, তারা অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছেন। দাদা, অনেকেই বলছে যে লাল পটাশটা ব্যবহার করো না, সাদা পটাশ ব্যবহার করো, বা সাদা পটাশটার অনেক দাম, লাল পটাশটার দাম কম, আমি কোনটা ব্যবহার করবো আমি ঠিক বুঝতে পারছি না, দুটোই তো পটাশ, অসুবিধে কি ব্যবহার করতে, হ্যাঁ অত দাম দিয়ে কি কেনা দেয়, ইত্যাদি ইত্যাদি। তো তাদের কাছে একটা কনফিউশন আছে যে লাল পটাশ ব্যবহার করবো না সাদা পটাশ ব্যবহার করবো, কেন না করা হচ্ছে কোনোটা দিয়ে। আমি আপনাদের কোনোটা ব্যবহার করতে না করব না, শুধু আমার যেটা আজকের ভিডিওর উদ্দেশ্য হবে, আমি আজকের ভিডিওর মাধ্যমে লাল পটাশ কি, সাদা পটাশ কি, কিভাবে এরা তৈরি হয়, কিভাবে এরা কাজ করে, এই ডিটেলটা আপনাদের দেব। দিলে পরে আমার মনে হয় আপনাদের একটা সম্যক ধারণা হয়ে যাবে যে কোন পটাশটা কিভাবে কাজ করছে, কোন পটাশটা ব্যবহার করা উচিত অনুচিত। ডিসিশন ইজ ইয়োরস, ডিসিশন আপনারা নেবেন আপনারা কোনটা ব্যবহার করবেন। আমি আপনাদের পটাশ সম্বন্ধে যে কনফিউশন আছে সেই কনফিউশনটা আজকে দূর করে দিতে চাই। আচ্ছা, পটাশের ব্যবহারটা কি প্রথমে আমি বলি। পটাশের ব্যবহার আমরা সকলেই কম বেশি জানি। পটাশের যে গুরুত্বপূর্ণ 3টি বা 4টি ব্যবহার আমি বলে দিচ্ছি। গাছের ফুল এবং ফল গাছ দুটোর ক্ষেত্রেই ফুল ফল আনার জন্য পটাশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ গাছ যখন ফুল ফল আসার সময় হয় তখন গাছে পটাশের প্রচুর চাহিদা থাকে, এবং পটাশকে সঠিক পরিমাণে পটাশকে আমি গাছে সাপ্লাই করি তাহলে গাছ প্রচুর ফুল ফল প্রদান করবে। তো পটাশের এটা একটা প্রধান কাজ। 2 নম্বর প্রধান কাজ হচ্ছে পটাশ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তোলে। গাছকে প্রতিরোধ করে বিভিন্ন রকম রোগ প্রকার আক্রমণ, ফাঙ্গাস আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য প্রোটেক্টিভ করে তোলে গাছকে, রোগ প্রতিরোধ শক্তি গাছের বেড়ে ওঠে। এটা হচ্ছে পটাশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে মানে শিকড়ের সাহায্যে আমরা জল গাছ টানছে এবং স্টোমাটার মধ্যে জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে সারা শরীরে এই জল পৌঁছে দিচ্ছে। সেই জলের মাধ্যমে নানা রকম খনিজ দ্রব্য শরীরে যাচ্ছে, সালোক সংশ্লেষ হচ্ছে, গাছ সুস্থ সবল হয়ে বেঁচে আছে। এই যে জলের আদান প্রদান সারা শরীরে, শিকড় থেকে জল তুলে জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে সারা শরীরে জল পৌঁছে যাওয়া এবং সারা সালোক সংশ্লেষে সেই জলের কতটা গুরুত্ব আমরা সকলেই জানি। এই জলের সরবরাহ সচল রাখতে পটাশ অনবদ্য একটা ভূমিকা গ্রহণ করে। তাহলে এই 3টে মোরাললেস আমাদের পটাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া প্রচুর কাজ আছে, কিন্তু এই 3টেই গুরুত্বপূর্ণ। আমি পটাশের গুরুত্ব বোঝাতে এই ভিডিওটা করছি না, ফলে এই জন্যই বললাম আমার ওই ভিডিওটা যদি সকলে দেখে নেন, আমার মনে হয় আপনারা সকলেই পটাশ সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে যাবে। এবার আমি আসছি প্রসঙ্গে যে লাল পটাশ কি আর সাদা পটাশ কি, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, এবার প্রথমেই বলি লাল পটাশ বলে আমরা যেটাকে চিনি সেটা আসলে কি। সেটাকে বলা হয় মিউরিয়েট অফ পটাশ। মিউরিয়েট কথার অর্থ হচ্ছে যেটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই ইনভলভমেন্ট আছে। আচ্ছা, মিউরিয়েট অফ পটাশ বলে এটার আরেকটা নাম হচ্ছে MOP, মিউরিয়েট অফ পটাশ। তো মিউরিয়েট অফ পটাশ বা MOP
আসলে কি, আসলে মিউরেট অফ পটাশ হচ্ছে যেটাকে আমরা লাল পটাশ বলে চিনি, সেটা একটা খনিজ দ্রব্য। ইয়েস, এটা একটা খনিজ দ্রব্য, এটা কিন্তু ন্যাচারালি পাওয়া যায়, এটা এমন নয় যেটা বানাতে হয়। কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়? কানাডা এমন একটি দেশ যেখানে পৃথিবীর 90% 75 থেকে 90% আমাদের সারা পৃথিবীতে যে লাল পটাশ ব্যবহার হয় তার 75 থেকে 90%ই উৎপাদন হয় কানাডায়। তো এই যে লাল পটাশটা বা এমওপি বা মিউরেট অফ পটাশ, এটার মধ্যে কি আছে? 60% পটাশ আছে, 60% পটাশ আছে, এবং বাকি 40% তাহলে কি আছে? এই বাকি 40% যে জিনিসটা আছে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটাই অ্যাকচুয়ালি একটা ক্ষতিকর আমি বলবো, সেটা হচ্ছে ক্লোরাইড। এই যে আমি বললাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি পটাশিয়াম ক্লোরাইড। ক্লোরিনেশন থাকে, ওর মধ্যে লবণ থাকে, এবং এই যে লবণের ভাগটা, দ্যাট ইজ ক্লোরাইডের ভাগটা, এটা 40%, হুইচ ইজ আ ভেরি হাই রেট। একই সঙ্গে আমি বলবো 60% পটাশ ইজ অলসো ভেরি হাই ডেন্সিটি ইন এমওপি। তো পটাশের ডেন্সিটিটাও কিন্তু অনেকটাই ভালোই থাকে, মানে খুবই ভালো। 60% ডেন্সিটি ইন এমওপি, যেখানে পটাশ 60% আছে, ইট ইজ ভেরি হাই ডেন্সিটি। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে 40% ক্লোরিন বা ক্লোরাইড যেটা থাকে, দ্যাট ইজ লবণ, হাইড্রোক্লোরিক ক্লোরিন যে জিনিসটা, সেই লবণটা কিন্তু আমাদের মাটির জন্য খুব একটা ভালো নয়। কেন এই কথাটা বলছি? আমরা যারা পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরেও যারা বাগান করি, ছাদে বাগান করি বা বাড়ির আঙিনায় বাগান করি, তাদের ক্ষেত্রে মাটির পিএইচ, অর্থাৎ পিএইচ মানে হচ্ছে আপনার মাটির যে ক্ষার মানে ক্ষারীয় ভাব এবং অম্লতা অর্থাৎ অ্যাসিডিক ভাব, এই দুটোর ব্যালেন্সকে পিএইচ বলে, মানে এই দুটোর রেশিওকে পিএইচ বলে। তো নর্মালি বলা হয় যে 6, পিএইচ 6 হচ্ছে একটা আইডিয়াল মাটি যে কোনো ধরনের গাছের জন্য, যেখানে পিএইচ এর পরিমাণটা 6। এই পিএইচ এর পরিমাণটা যখনই 6 এর থেকে উপরে চলে যাবে, অর্থাৎ 7, 8, 9, 10, তার মানে কি বোঝাবে? ওই মাটিটা ক্ষারীয়, অর্থাৎ ওই মাটিতে ক্ষারের পরিমাণ বেশি আছে। লবণ একটা ক্ষার, ক্লোরাইড একটা ক্ষার, ক্ষারের পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ আপনি যদি এই ধরনের মাটিতে, অর্থাৎ যে মাটিটা নিউট্রিয়াল পিএইচ, অর্থাৎ ধরুন 6, 5.5, 6, এই ধরনের মাটিতে আপনি যদি এই পটাশটা ব্যবহার করেন, তাহলে কি হবে? প্রথমে ওর পটাশের পরিমাণটা তো কাজে লাগলো, কিন্তু যে 40% ক্লোরাইড আছে, লবণ, এই লবণটাও তো মাটির সাথে মিশছে, মাটিটাকে আস্তে আস্তে দীর্ঘদিন ব্যবহারে মাটিটাকে আস্তে আস্তে ক্ষারীয় করে তুলবে। এবার ক্ষারীয় মাটিতে বেশিরভাগ গাছ ভালো হয় না, যেমন কিছু গাছ তো হয়ই না, যেমন ধরুন আখ, তামাক, এই ধরনের গাছের ক্ষেত্রে তো উচিতই না। বেশিরভাগ গাছই ক্ষারীয় মাটি পছন্দ করে না, অম্ল মাটি, আবার কিছু গাছ আম্লিক মাটি পছন্দ করে, যেমন ধরুন লেবু জাতীয় গাছ, এই ধরনের গাছ একটু অ্যাসিডিক মাটি। তাহলে সেই সমস্ত মাটিতে তো লেবু গাছ তো হবেই না, মানে আমি ধরে নিই একদম অপোজিট চলে যাচ্ছে। 6 যদি পিএইচ নিউট্রাল হয়, আমার যদি পিএইচ 5.5, 5 এরকম থাকে, দ্যাট ইজ বেস্ট ফর এনি সাইট্রাস কাইন্ড অফ প্ল্যান্ট। কিন্তু সেই পিএইচটা যদি আমার 6 এর উপরে চলে যায়, তাহলে আমার কোনো ধরনের, কোনো সাইট্রাস তো ছেড়েই দিন, কোনো ভালো গাছে সেখানে ভালো সার্ভাইভ করতে পারবে না, বাঁচবে না। তো এটা একটা বড় সমস্যা। কিন্তু সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে দামটা অনেকটাই কম। আমি যদি ধরে নিই 30-40 টাকা কেজি খুব বেশি হলে মার্কেটে এই লাল পটাশের অ্যাভেলেবিলিটা। তো যারা একটু বেশি পরিমাণে কেনে, জমির জন্য কেনে, তারা একটু কমে পায়। এবার তাহলে বলবেন যে তাহলে এমওপি কি আমরা ব্যবহার করব না? ব্যবহার করতে পারেন, কারণ সব সময় যে আমাদের পিএইচটা উপর দিকে যাবে তা না। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের ছাদ বাগানে তো মাটিটা লিমিটেড, টবের মধ্যে লিমিটেড মাটি, ফলে আপনি যে জিনিসটা মেশাচ্ছেন মাটিতে, সেটা বেশিরভাগ অংশ মাটিতেই থেকে যায়। ড্রেনেজ হয়ে ক্লোরাইডটা বেরিয়ে যায় যদিও, কিন্তু বারবার ব্যবহার করলে অটোমেটিক্যালি মাটির পিএইচটা বাড়তে থাকবে। জমির ক্ষেত্রে কি হয়? যেহেতু জমিটা অনেকটা বড় এরিয়া নিয়ে হয়, সেখানে পিএইচ অবশ্যই বাড়ে, কিন্তু
সেখানে আবার বর্ষাকালে পুরো মাটিটা ধুয়ে যায়। হ্যাঁ, সেখানে এই ক্ষারীয় মাটিটা সহজেই ক্ষারীয় হতে অনেকটা সময় লাগে, যেহেতু মাটিটার বিস্তৃতিটা অনেক, এখানে মাটির বিস্তৃতি অল্প, পরিমাণটা অল্প। সেই জন্য জমির ক্ষেত্রে কিন্তু চাষিরা এমওপি ব্যবহার করে, এসওপি খুব কচিত ব্যবহার করে, মানে করে নাই বলবো আমি, মানে যারা ব্যবসার ভিত্তিতে করে। তার কারণ হচ্ছে আপনি এমওপি যদি 30 টাকা কেজিতে পান, ওটা অন্তত 10 টাইমস বেশি হবে, মানে অন্তত 300 টাকা 350 টাকা কেজি হচ্ছে এসওপি বা সালফার অফ পটাশ। তো আপনি ভাবুন, কোথায় 30 টাকা, কোথায় 300 টাকা, 10 গুণ বেশি। একজন চাষি সে যদি 10 গুণ বেশি একটা সারের ক্ষেত্রেই 10 গুণ বেশি টাকা দিয়ে চাষ করে, সে সেই ফসলটা থেকে সেই দাম তুলতে পারবে? আপনার কাছ থেকে সেই ফলটার দাম 5 টাকা বেশি চলে আপনি খেপে যাবেন প্রথমে, বলে এত দাম কেন বাড়ালো। তো সেটা আপনাদের চাষিদের ক্ষেত্রে ভাবতে কিছু করার নেই, যে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এই অজৈব ধরনের সার আমরা ব্যবহার করছি, যেগুলোকে মাটিতে আমরা প্রয়োগ করার পরে তার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, তার একটা রিয়াকশনসও আছে। সেই রিয়াকশনস গুলো আলটিমেটলি মাটিতেই পড়ছে, মাটি দিনে দিনে অনুর্বর হচ্ছে। এবার আসি কতগুলো ছোট ছোট কথা নিয়ে, যে প্রথমে তো বললাম মিউরিয়েট অফ পটাশ কি, এমওপি কি, আর কোথায় কোথায় ব্যবহার করা উচিত না। যে ধরনের এলাকা, দেখুন আমাদের এক একজনের এলাকায় জল এক এক রকম, কোথাও আর্সেনিক বেশি, কোথাও একটু কম। তো যেরকম যার এলাকা, যেরকম যার এলাকার জল, সেই জল বুঝে আমাকে কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে হবে। অনেকের এলাকাতেই আমি দেখেছি গিয়ে জলের নোনতা ভাবটা অনেক বেশি, অর্থাৎ জলটা অনেক বেশি ক্ষারীয়, লবণাক্ত জল। সেই জায়গায় খবরদার এই জিনিস আপনারা অন্তত বাড়ির বা বাগানে বা টবের বাগানে যারা করছেন এই জিনিসটা ব্যবহার করবেন না। এর থেকে আপনি কলার খোসা জৈবভাবে শুকিয়ে বা কলার খোসাকে কেটে ভিজিয়ে সেই জল ব্যবহার করুন, পটাশের খুব ভালো সোর্স জৈব হিসেবে। বা কলার খোসাকে শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করুন, বাট এটা ব্যবহার করবেন, আপনাকে 10 টাকাও দিতে হবে না, কিন্তু আপনি ওটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার মাটি একেবারেই নষ্ট হয়ে যাবে, এবং অল্প কিছু দিনের মধ্যেই আপনার মাটি নষ্ট হয়ে যাবে। 2 দিন পর পর আপনাকে মাটি চেঞ্জ করতে হবে। তো যেখানে জলে ক্ষারীয় ভাব বেশি, লবণাক্ত জল, সেখানে এমওপি ব্যবহার করাটা একেবারেই উচিত হবে না। এটার দাম এত কম, তার কারণ প্রথমে আমি বলেছি এটা খনিজ জিনিস, এটা আলাদা করে উৎপাদন করতে হয় না, খনি থেকে, খাদান থেকে এটাকে নিয়ে এসে একটু শুদ্ধ করে এটাকে মার্কেটে বিক্রি করে দেওয়া হয়, সেই জন্য এটার দাম কম। এবার আমি যদি এসওপির কথা বলি, অর্থাৎ এসওপির ফুল ফর্ম হলো সালফেট অফ পটাশ। সালফেট অফ পটাশ, এই সালফেট অফ পটাশটা কিন্তু বানাতে হয় এমওপি থেকেই বানাতে হয়, কারখানায় নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়, সেখানে এমওপি থেকে ক্লোরিনটাকে বাদ দেওয়া হয়, আলাদা করা হয় পটাশটাকে, এবং সেই পটাশের সঙ্গে সালফেট মিশিয়ে কৃত্রিমভাবে এই এসওপি বানানো হয়। তো এই কারণে দাম বেশি। তো এইটা আমি পরিষ্কার করে দিলাম, দাম এটার কম ওটার বেশি কেন। এবার আপনি যদি করসপন্ডিং দুটো জিনিস পাশাপাশি দেখেন, একটা হচ্ছে এমওপি আর একটা এসওপি, তাহলে আমরা দেখলাম যে এমওপি তে 60% পটাশ আর 40% ক্লোরাইড আছে, সেখানে এসওপি তে অর্থাৎ সালফার অফ পটাশে কি আছে, সালফার আছে আর পটাশ আছে। এখানে পটাশ কতটা আছে, 50%, 10% কম দেন এমওপি। বাট এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে 18%, 18% সালফার। এবার আমরা জানি কি, সালফার কিন্তু গাছের একটা সেকেন্ডারি নিউট্রিয়েন্ট, অর্থাৎ সালফারটা ফেলে দেওয়ার জিনিস নয়, সালফারটা গাছের অত্যন্ত দরকারি একটি জিনিস। যেখানে ক্লোরাইডটা কিন্তু গাছের জন্য তুলনামূলক বেশিরভাগ গাছের জন্য ক্ষতিকর, সমস্ত গাছের জন্য আমি বলছি না, বেশিরভাগ গাছের জন্য ক্লোরাইড ক্ষতিকর। হোয়ারএজ পটাশের পাশাপাশি এসওপিতে কি আছে, সালফার আছে, যে সালফারটা গাছের সেকেন্ডারি নিউট্রিয়েন্ট, অর্থাৎ দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাবার। এই সালফারটা কি করে, গাছে অ্যামিনো অ্যাসিড প্রসেস করাতে, প্রোটিন সিনথেসিস করাতে, গাছের যে এনজাইম গুলো আছে সেই এনজাইম গুলোকে অ্যাক্টিভেট করতে সালফার অনবদ্য কাজ করে। এসওপির মধ্যে দেখুন দুটো কম্পোনেন্ট আছে, দুটোই উপকারী গাছের জন্য, একটা প্রাইমারি নিউট্রিয়েন্ট, একটা সেকেন্ডারি নিউট্রিয়েন্ট, তাহলে অবভিয়াসলি এটার দাম হবেই, এবং এটা রিফাইন্ড ফর্ম, খাদান থেকে এনে এটাকে রিফাইন করা হয়। তো এই কারণে এসওপিটা অনেক বেশি। 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট জিনিস, এমওপির ক্ষেত্রে এমওপিটা কিন্তু ওয়াটার সলিউবল নয়, ওই যে লবণটা ওটা সহজে জলে মেশে না, ফলে ওটাকে আপনাকে মাটিতেই অ্যাপ্লাই করতে হবে, ডিরেক্টলি মাটিতে অ্যাপ্লাই করতে হবে। হোয়ারএজ এসওপিটা কিন্তু আপনি
এটা দিস ইজ ওয়াটার সলিউবল, অর্থাৎ আপনি গুলিয়ে জলে গুলিয়ে আপনি গাছে স্প্রে করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে আপনি মাটিতেও অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আমি একই সঙ্গে এসওপিতে কতগুলো ফেসিলিটি পেয়ে গেলাম, এটাকে ওয়াটার সলিউবল হিসেবে পেয়ে গেলাম, এটাকে আমি মাটিতেও অ্যাপ্লাই করতে পারছি, এটার মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, দুটোই গাছের জন্য খুব উপকারী, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, এবং পটাশটাও নেহাত কম নয়, 50% পটাশ ইজ কোয়াইট গুড। আরেকটা জিনিস বলে দিই যে সালফেট অফ পটাশকে আমরা কিন্তু এসওপি বলে চিনি, আরেকটা বলে চিনি সেটা হচ্ছে এনপিকে 0050। অনেকে দেখবেন বলে 0050 দাও বা এনপিকে 0050, তাহলে ওই কৃষ্ণের শতনামের মতোই কৃষ্ণের শতনামের মতোই এসওপিরও অনেকগুলো নাম আছে, তার মধ্যে তিনটে নামই মার্কেটে বেশি চলে। একটা হচ্ছে সালফার অফ পটাশ বা শর্ট ফর্ম হচ্ছে এসওপি, আরেকটা হচ্ছে সাদা পটাশ অনেকে বলে এনপিকে 0050। তো তিনটে মানেই কিন্তু এই একটাই জিনিস, সালফার অফ পটাশ। তো এই সালফার অফ পটাশ ফাঙ্গিসাইড হিসেবেও খুব ভালো কাজ করে। আপনি বুঝে গেলেন যে এসওপি কিভাবে কাজ করে, এমওপি কিভাবে কাজ করে, কেন দাম কম, এসওপির দাম কেন বেশি, আমি মনে হয় পরিষ্কার করে দিতে পারলাম আপনাদের সকলের কাছে, এবং কোথায় কত পার্সেন্টেজ অফ পটাশ আছে। এবার আপনারা ডিসাইড করুন আপনারা কি ব্যবহার করবেন। অবশ্যই আমি বলবো যারা ছাদে বাগান করছেন বা আঙিনায় বা উঠোনে বাগান করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই দামটা একটু বেশি পড়ে যায়। যাদের ক্ষেত্রে সম্ভব তারা এসওপিটা ব্যবহার করুন, এমওপিটা অ্যাভয়েড করুন। এক আধবার যে বছরে দিতে পারবেন না, একেবারে প্রোহাবিটেড ওরকম নয়, তবে যদি ব্যবহার করেনও খুব 6 মাসে একবার দিলেন, বছরে দুবার দিলেন, দ্যাট ইজ ফাইন, কিন্তু তার বেশি নয়। যদি আপনার মনে হয় যে আমি এসওপিও ব্যবহার করব না, আমি এমওপিও ব্যবহার করব না, তাহলে আমি কি করব, তাহলে আমি মনে হয় জৈবভাবে করুন, সেটা সবচেয়ে ভালো। সেক্ষেত্রে আমি বলতে পারি যে কোনো কলার খোসাকে আপনি ছোট 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 করে কেটে বালতিতে জলে ভিজিয়ে রেখে দিন, 1 সপ্তাহ ভিজিয়ে রেখে দিন, সেই জলটাকে মাটিতে অ্যাপ্লাই করুন, খুব ভালো পটাশের সোর্স। অথবা কলার খোসাটাকে আপনি শুকিয়ে সেটাকে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন। ঠিক করে নিন আপনারা কোনটা ব্যবহার করবেন। আজকের আমার দায়িত্ব ছিল সকলের অনুরোধে এই এসওপি এবং এমওপির ডিফারেন্সটা ভালো করে বুঝিয়ে দেওয়া, যে কোনটা কিভাবে কাজ করে এবং কোনটা দিলে কি উপকার হবে, কোনটা দিলে কি ক্ষতি হবে। আমি আশা করি আমার ছোট্ট এক্সপ্লেনেশনের মাধ্যমে আমি যেটুকু আপনাদের প্রয়োজন, আমার মনে হয় এর মাধ্যমে আপনারা যেটুকু জ্ঞান অর্জন করলেন তাতে আপনারা সক্ষমভাবেই খুব স্বাভাবিকভাবেই ডিসিশনটা নিতে পারবেন যে আপনারা বাগানে কি ব্যবহার করবেন। চাষিদের জন্য আমি বলবো, চাষিদের ক্ষেত্রে কোনো উপায়ই নেই, আপনারা এসওপি ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। চাষি বন্ধুদের আমি বলবো আপনারা এমওপি ব্যবহার করুন, কিন্তু এমওপি একবার বা একাধিকবার ব্যবহার করার পরে মাঠে প্রচুর সেচ করুন, যাতে ওই লবণের ব্যাপারটা, ক্লোরাইড ব্যাপারটা লিকুইডেট হয়ে যায় এবং ড্রেনেজের মাধ্যমে মাটি থেকে বেরিয়ে যায়। যত বেশি বেরিয়ে যাবে পিএইচ এর পরিমাণটা অনেক নেমে আসে, আপনার স্টেবল হয়ে যাবে পিএইচটা। এটাই আপনাদের জন্য করার উপায়। ধন্যবাদ। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে সকলকে শেয়ার করবেন, সকলের মধ্যে এই ধরনের ইনফরমেশন ছড়িয়ে দেবেন যাতে সকলেই আমরা বাগান করতে উদ্যোগী হই। এবং আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, যদি সাবস্ক্রাইব করেন আমি খুবই খুশি হব। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে রিকোয়েস্ট করব সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং সকলকে ছড়িয়ে দিন। আমার চ্যানেলের সঙ্গে থাকুন।